আড্ডায় মন আর আড্ডায় প্রাণ, আড্ডায় গাও তুমি জীবনের গান। আড্ডায় মন আর আড্ডায় প্রাণ, আড্ডায় গাও তুমি জীবনের গান। জীবনকে বেঁধে নাও রুবিক্স কিউব, রং ধাঁধা মিলে মিশে। It's cool dude, cool dude, it's cool dude. It's cool dude, cool dude, it's cool dude. আড্ডা তো নিছকই আড্ডা নয়, পান্ডা পাড়াতে সেই আড্ডারই জয়। চাঁদ বলো আসো খেলো, বুঝে নাও কি খারাপ কি বা ভালো। Life is like a Rubik's Cube. এনিগমা। It's cool dude, cool dude, it's cool dude. It's cool dude, cool dude, it's cool dude. Yutada, keep watching Yutada. Enjoy Yutada. Watch out Yutada. Watch out Yutada. নমস্কার, কলকাতা দূরদর্শনের পর্দায় ইউথ আড্ডা নিয়ে আমি শ্রী হাজির হয়ে গেছি। প্রত্যেকটা জীবনের মুহূর্ত, বিশেষত ভালো মুহূর্ত, এই যেমন আজকে আমি আপনার সঙ্গে বসে আড্ডা মারছি, এই মুহূর্তটাও যদি ফ্রেম বন্দি করে না রাখি, পর মুহূর্তেই সেটা যায় হারিয়ে। একটি শিশুর ছোট্টবেলা থেকে বড় হয়ে ওঠা, স্কুল লাইফ, কলেজ লাইফ, বিশেষত প্রেম করার মুহূর্ত, সেই সব কিছু যদি ক্যামেরা বন্দি না করে রাখি তাহলে কি হয়? আর সেই জন্যই তো আজকে কথা বলবো আমাদের প্যাশন ফটোগ্রাফি নিয়ে। সৌমি, সৌমি, কি করিস? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে প্যাশনেটলি ফটোগ্রাফিতে এত ভালোবাসি যে সেই কারণের জন্য ওটাকে প্রফেশন করবো বলে ঠিক করেছি। মাধ্যমিক পরীক্ষার সময় ও অঙ্ক পরীক্ষায় অঙ্ক না করে খাতা ভর্তি করে খালি আঁকছে। তো ছোটবেলা থেকে এত শখ, ছোটবেলাতেই ওকে জন্য একটা ক্যামেরা দেওয়া হয়। তারপর আস্তে আস্তে ওর আঁকাতে এত ঝোঁক, যার জন্য ও মাস্টার ডিগ্রি না করে ও আর্ট কলেজে ভর্তি হয়। আমি সোমনাথ মুখার্জি। এই ইউথ আড্ডায় আসতে পেরে খুব ভালো লাগছে আজকে। ছোটবেলা থেকেই ফটোগ্রাফিটা আমার খুব একটা প্যাশনের জায়গা। তো ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগতো ছবি তুলতে। এই যে প্রত্যেক মুহূর্তে যে মুহূর্তগুলো হারিয়ে যায়, সেগুলোকে খুব ইচ্ছা হতো যে খুব একটা কিছুতে আটকে রাখি। তো সেই জায়গা থেকেই ফটোগ্রাফিতে চলে আসা। তারপর 3-4 বছর ধরে সিরিয়াসলি এটা নিয়ে কাজকর্ম করছি আর কি। যখন ও মাধ্যমিক পাস করে, ও আমার কাছে একটা বললাম গিফট কি নেবে, ও সেই ক্যামেরা চাইলো। তখন ছোট ক্যামেরা কিনে দিয়েছিলাম। ওর একটা শিল্পী মন ছিল, যার জন্য আমি সেটাকে নষ্ট করতে ঠিক দিইনি। এখন পরে বড় ক্যামেরা কিনেছে, মোটামুটি ভালোই করছে। আমি মেঘনা। ছোটবেলা থেকে আসলে হাতের কাজ, ক্রিয়েটিভ ব্যাপারগুলো ভালো লাগতো, সেভাবে অল্প স্বল্প আঁকতামও। যেহেতু ছোটবেলা নর্থ কলকাতায় বড় হয়েছে, উত্তর কলকাতাতে, উত্তর কলকাতায় যে গলি হয়েছে তার মধ্যে আলো ছায়া খেলা, এগুলো খুব ভালো লাগতো। মনে হতো এগুলোকে যদি ধরে রাখা যায় তাহলে কিরকম হয় ব্যাপারটা। ভীষণভাবে বদলাচ্ছে তো শহরের লাইফটা, শহরের জীবনটা। তো সেখান থেকে তারপরে যখন প্রথম ক্যামেরা পেলাম, সেটা আমি একটু ছবি তুলতাম, সেভাবে টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতাম না, জানতাম না। তারপর এখন আরো বেশি করে বুঝতে চেষ্টা করছি। তা আমরা একবার সাউথে বেড়াতে গেলাম, ওখানে কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ছবি তুলতে গিয়ে সে এখানকার গার্ডরা ওকে তাড়া করেছে, দৌড়ে পালিয়ে গিয়ে আমি আবার পেছন পেছন দৌড়াচ্ছি। মানে ও ছবি তুলেই ছাড়লো ওখান থেকে। ফটোগ্রাফি দুম করে একটা অন্য ধরনের লাইন, যদিও আজকাল সবাই এটা খুব করে থাকে। তো এই চেঞ্জটা যখন নিজেরা লাইফে চাইলি, তখন বাবা মাদের পটাতে প্রবলেম হয়নি? সত্যি কথা বলবে, হ্যাঁ, মানে এখানে এটা ঠিক যে বাবা মারা দেখবেন, কিন্তু এখন তো তোরা করছিস, সুতরাং রাগ করার জায়গাটা নিয়ে আমি সৌমিকে দিয়ে স্টার্ট করবো। অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্টে ডিসাইড করি যে আমি গ্রাজুয়েশন ছেড়ে আমি পেন্টিং লাইনে যাব, সেই সময় হচ্ছে আমার মা ছাড়া আমার বাবা একদমই সাপোর্ট করেনি। তারপর যখন ফটোগ্রাফিতে আমি এসেছি, তখন হচ্ছে সেখানেও মাকে ফার্স্ট আমি কনভিন্স করিয়েছি, তারপর বাবা রাজি হয়েছে। ও বাবা, আমার বাড়ির পরিস্থিতিটাকে ব্যাখ্যা করতে হলে হিম রাজু ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট।
কখনো পুরোপুরি বাধা দেয় না, কিছু বাধা থাকে। নিম কিন্তু এমনিতেই তেতো, হ্যাঁ। হ্যাঁ সেই আর কি, পুরোপুরি পেতো না, কিছুটা। ওকে। সেরকম তো করো, বাবা বলেছে করো, হ্যাঁ। তারপর দেখা যাক। আপাতত শখ রাখো, ওকে, মানে আপাতত শখেই রাখো, শখে আটকে রাখো, তারপরে ভবিষ্যতে যদি সব জায়গায় রসগোল্লা রসগোল্লা হতে পারে, যদি তুমি আমাকে মিষ্টিটা এনে দিতে পারো। আচ্ছা, এটা ভালো বলেছিস। তোর ক্ষেত্রে অবশ্য নেশা পেশা দুটোই এক, তাহলে আর তুই আবার ছেলে, মানে আরে ওই সংসারের জোয়াল টানতে হবে ভবিষ্যতে, এইরকম একটা চাপ তো আরো বেশি থাকে ছেলেদের হ্যাঁ উপরে। হ্যাঁ, এটা একটা সমস্যার জায়গা ছিল, কারণ আমার ফটোগ্রাফিটা অনেকদিন ধরে ভালো লাগলেও আগে সেই মুহূর্তে কখনো, মানে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তারপরে খুব সিরিয়াসলি তখনও ভাবার একটা সময় আসেনি যে আমি ফটোগ্রাফিকে একটা ফুল টাইম প্রফেশন হিসেবে নেবো। তো তখন আমি একটা অন্য স্টেবল, মানে মধ্যবিত্ত মানসিকতা, স্টেবল চাকরি যাকে বলে সেই জিনিসটা আমার ছিল একটা। আচ্ছা। তো সেই চাকরিটা করতে করতে দেখলাম জিনিসটা ভীষণ বোরিং আর মনোটোনাস হয়ে যাচ্ছে, রোজ এক রিপিটেটিভ ওয়ার্ক। তো সেই জায়গা থেকে Creative মানুষের ভাবনা। হ্যাঁ, মানে সেই জায়গা থেকে ভাবলাম যে এই তুমি যে নেশা পেশার কথাটা বলছিলে, যে নেশা পেশার জায়গাটা কোনোভাবে মেলাতে পারছি না, তো একটা দম বন্ধ করা একটা অবস্থা। তো সেই জায়গা থেকে একটা পালানোর জন্য হঠাৎ করে একটা রিজাইন করে দিলাম, দুম করে আর দুম করে চাকরিটা ছেড়ে দিলাম। তো আমার আরো বড় শখ। তো সেই সময় বাড়িতে 3-4 মাস ধরে প্রবল একটা অশান্তি গেছে, যে হঠাৎ করে এরকম ধুম করে চাকরিটা ছেড়ে দিবি, যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটাই তো এখন অব্দি খুব আনসার্টেন, মানে কখন একটা প্রতিষ্ঠা পাবো এরকম একটা ব্যাপার ছিল, পাবো কি হবে কি হবে না। সেই জায়গা থেকে বাড়িতে একটা প্রাথমিক সমস্যা ছিল, কিন্তু তারপর যখন 3-4 বছর ধরে কাজটা করছি, তারা যখন দেখছে যে না এই ফিল্ডটাতে থেকেও একটা সম্মানজনক একটা মাস গেলে একটা পৌঁছানো যায় এবং মাস গেলে একটা রোজগারের একটা ভালো জায়গা আছে, তো তখন আর এই মুহূর্তে বাড়িতে আর কোনো ওই জায়গা থেকে কোনো সমস্যা নেই। আমি একজন প্রফেশনাল স্টিল ফটোগ্রাফার। আমি নিজে খুব ভাগ্যবান, আমি নিজেকে মনে করি যে এটা আমার নেশা ছিল এবং সেই নেশাটাই আজকে আমার পেশা। স্টিল ফটোগ্রাফি প্রফেশনটা নিয়েছি বিকজ আমি এটা এনজয় করি ফার্স্ট। আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে রিয়েল লাইফ ডকুমেন্ট করা, প্লাস একটা ছবি দিয়ে একটা টোটাল একটা হোল স্টোরি এটাকে ন্যারেট করা, এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। আমি আমার ক্যারিয়ারে সাফল্য অর্জন করব এটা আমি নিশ্চিত। এমনও দিন গেছে বন্ধু বান্ধবদের থেকে ক্যামেরা ধার করে আমি ব্যবহার করে ছবি তুলেছি। বর্তমানে আমি এখন একটা ইনস্টিটিউটে আমি কোর্স করছি এবং আমি মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিলাম বটে, কিন্তু এখন আমার মনে হয় আমি পারবো এবং আমার বাবা মাও মনে হয় আমি এই দিকে সফল হতে পারবো। ক্রিয়েটিভিটি একটা আনন্দ তো আছেই, ক্রিয়েটিভিটি আনন্দটাই সব থেকে বড় কথা। বর্তমানে ক্রিয়েটিভ ফটোগ্রাফি একটা ফটোগ্রাফি বাজার খুব ভালো, তার জন্যই আমার এই ফটোগ্রাফিতে আসা, ফটোগ্রাফির লাইনে আসা। আমি আশা করি এই লাইনে আমি ভালোভাবে দাঁড়াতে পারবো এবং এই বিষয়ে আমি যথেষ্ট কনফিডেন্ট। কার কত বড় সাইজের ক্যামেরা? আধ হাত, কোয়ার্টার হাত, পুরো হাত, মানে লেন্সটা কত বড়? ক্যামেরা তো একটা আমার যেমনি হচ্ছে 1855, মানে ওটা হচ্ছে টেকনিক্যাল ভাষা, এটা আমি বুঝি না। আমাকে এইভাবে বোঝাতে হবে। এইটুকুর মধ্যে। এইটুকুর মধ্যে, হ্যাঁ। ওকে। তো বাড়াবো? একদমই নয়, আমি একদম শৈশবে আছি, বেবি বেবি। আচ্ছা, ওকে। আমার ক্ষেত্রে একটু বাড়াতে পারো, মোটামুটি এরকম সাইজের কিছু একটা হবে। আমাকে যে ধরনের কাজকর্ম করতে হয়, টেলিস্কোপ না ক্যামেরা? ক্যামেরাটা তো বডি আছে, তার সাথে সামনে অ্যাটাচমেন্টটা খানিকটা এরকম ছোট, একটু লম্বা সম্বাই ধরতে পারো। আচ্ছা, ফটোগ্রাফি যারা পড়তে চায়, আমি এবার একটু এই বিষয়ে যাই, তোরা তো অলরেডি পড়ছিস, Okay. হ্যাঁ, তো কিরকম খরচা? ইনস্টিটিউশন অনুযায়ী বা কার কাছে শিখছো সেই অনুযায়ী তোমার হচ্ছে তার রেঞ্জটা, তার প্রাইসটা ভ্যারি করে। এবার হচ্ছে কোথায় কতটা কোর্স, টাইম কতটা, কি শেখাচ্ছে তোমাকে, তার উপর কিছুটা ইয়ে করছে। বা কলকাতাতে 2000 টাকা রোজগার করে সংসার চলে সেরকম লোকও আছে, আবার 1 লাখ টাকা রোজগার করে সংসার চলে সেরকম লোকও আছে। এবার সেই অনুযায়ী ইনস্টিটিউটও আছে। এবার যার যেরকম ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সে সেই অনুযায়ী জায়গা চুজ করবে। এখন 2000 টাকা যে রোজগার করে তাকে যদি হঠাৎ করে বলি 1 লাখ টাকা দিয়ে কোর্স করো, আকাশ হয়ে পড়বে। সেটা তাকে বুঝতে হবে। টেকনিক্যাল ব্যাপারগুলো তো সব জায়গায় মোটামুটি অল্প বিস্তর শেখায়, বাদ বাকিটা কিছুটা তো ক্রিয়েটিভিটি আছে। তোকে জিজ্ঞেস করছি, তোকে যদি হাতে ক্যামেরা দিয়ে বলা হয় তোমাকে একজনের ছবি তুলতে দেওয়া হবে, কার ছবি তুলবি? জীবনের সেরা শ্রেষ্ঠ ছবি? আমার খুব তুলতে ইচ্ছে করে মাদারের ছবি। মাদারের ছবি? রঘুরাই ছবিতে মাদারের এত অসাধারণ এক্সপ্রেশন দেখেছি, ওই যে ডিভাইন একটা ব্যাপার, ওটা আমাকে খুব টাচ করে। বারবার মনে হতোই আমি যদি একটা ওরকম ছবি তুলতে পারতাম। আর এই মুহূর্তে যদি কারো ছবি তুলতে ইচ্ছে করে, কি বলবো, তুমি আমিরের কথা বললে, আমার খুব মনে হয় আমি কাজলের ছবি তুলি। ও একদম দেবে, আচ্ছা করে। আচ্ছা, তোকে কি জিজ্ঞেস করি, ছোট্ট করে বলে দে।
আমার সেলিব্রিটি সেরকম কিছু না, আমার কলকাতার মানুষদের ছবি তুলতে ভীষণ ভালো লাগে। কলকাতার মানুষ, আচ্ছা ওকে। তার আর আপনাকে যদি জিজ্ঞেস করে যে কোনো সেলিব্রিটি নয়, কোনো কিছু নয়, আমার যেটাকে, আমার চোখ, আমি আমার মন যেটাকে চাইছে, যেটাকে মানে যেটা আমি আকৃষ্ট হচ্ছি, সেটার ছবিটা আমি বন্দি করে রাখবো। আচ্ছা, ডাক্তারের যেমন স্পেশালাইজেশন হয়, কেউ অর্থোপেডিক্স করে, কেউ পেডিয়াট্রিক্স করে, ছবিটাও নিশ্চয়ই হয়, সেগুলো কি স্পেশালাইজেশন তোদের কোর্সের মধ্যেই থাকে না? সেটা তোরা পরে ডিসাইড করিস যে আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব? মানে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় যেমনি হচ্ছে স্পেশালাইজেশন ব্যাপারটা থাকে, আবার কিছু কিছু জায়গায় যেমন নিজে ডিসাইড করলাম যে আমার যেটা ভালো লাগছে, আমি যেটাতে মানে আমার স্যাটিসফ্যাকশন, আমার এটা হচ্ছে ক্রিয়েটিভিটি ভেতর থেকে আসে। একটা বেসিক জায়গা থাকে, সেটা পার করার পর যে যার মতো করে ডিসিশন নেয় যে সে কোন দিকে যাবে। আমি দেখি নতুন নতুন ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে আসছে, তারা রোজ পোর্টফোলিও করায়, সুতরাং অফকোর্স ফটোগ্রাফির স্কোপও তার সাথে সাথে বাড়ছে, তাই না? নিশ্চয়ই। আর সব দিক দিয়ে, আর ওর যে স্টেবিলিটিটার কথা বলছিল, 3 Idiots দেখেছিস নিশ্চয়ই? হ্যাঁ, একদম। মাধবনের চরিত্রটা নিশ্চয়ই তাদেরকে খুব ইন্সপায়ার করে। হ্যাঁ, ওটা দেখতে দেখতে তো হয়তো প্রায় মিশে গেছিলাম নিজের আর কি। মানে ওটা তো আমাদের চরিত্রটা তো আমাদেরই কথা বলছিল আর কি। ওই যে প্যাশন, ওই যে স্ট্রাগল ফটোগ্রাফি নিয়ে, এবং যেখানে বাবা যেখানে বাবা বলছেন যে কত স্টাইপেন্ড পাবে তুমি, ইঞ্জিনিয়ারিং করে তুমি এত টাকা মাইনে পাবে, স্টাইপেন্ডে কি হবে? रांचू बहुत सिंपल सी बात कहता है, जो काम में मजा है उसे अपना प्रोफेशन बनाओ, फिर काम काम नहीं खेल लगेगा। अरे कमाओगे कितना उस जंगल में? अब स्टाइपेंड ज्यादा नहीं है, लेकिन सीखने को बहुत कुछ मिलेगा। 5 साल बाद जब अपने दोस्तों को गाड़ी खरीदते अपना घर बनाते देखोगे तो अपने आप को कोसोगे। इंजीनियर बनके फ्रस्ट्रेट हो जाऊंगा, फिर जिंदगी भर आपको कोसूंगा। দুর্গাপুজোর সময় তোরা নিশ্চয়ই দেখবি, শুধু দুর্গাপুজো কেন, মানে যেখানেই এখন আকাশটাতে আজকে সূর্য না উঠে বৃষ্টি পড়ছে একটু অন্যরকম ভাবে, সেটাও লোকজন মোবাইলে ছবি তোলে। আগে আমাদের কি সবসময় ক্যামেরাটা পেয়ে উঠতাম না, এখন যেহেতু হাতের কাছে আছে, তারা প্রত্যেকটা মুহূর্ত, তারা প্রত্যেকটা সুন্দর মুহূর্তকে তারা বন্দি করতে চায়। এই জায়গাটা এটা একটা পজিটিভ দিক আমি আছে বলছি না, আমি ছবি বুঝুক না বুঝুক, তারা অ্যাটলিস্ট ছবি তুলছে, মানে ছবি জিনিসটাকে যে ভালোবেসে রাখা যায় সেটা তারা বুঝছে। এই যে তুমি মোবাইলের কথা বললে, এত মানুষ ছবি তুলছে, এত ছবি তোলার প্রবণতা বেড়ে গেছে, এটা আমাদের ফটোগ্রাফির ক্ষেত্রে এটা খুব ভালো জায়গা যে মানুষ এত ফটোগ্রাফির সাথে একাত্ম বোধ করছে, যার জন্য তো আগের থেকে ফটোগ্রাফি মার্কেট অনেক বেশি বেড়ে গেছে। যার যে ক্যামেরাই থাকুক না কেন, যদি দেখার চোখ থাকে, যদি ছবি তুলতে ভালোবাসেন, সে প্যাশন থাকে, তাহলে কি ক্যামেরা আছে, কত দামি লেন্স আছে সেটা বড় কথা নয়। আর যদি সে নিষ্ঠা থাকে, তাহলে সেই ক্যামেরা দিয়ে, সেই লেন্স দিয়ে ভালো ছবি তোলা যায়। ফার্স্ট অফ অল সেন্স অফ ফ্রেমিংটা ডেভেলপ করে ছবি তোলা থেকে, স্টিল ফটো তোলা থেকে। আর অনেকগুলো মোমেন্টের মধ্যে থেকে কোন মোমেন্টটা বাঁচবো, কোনটা আমার শেষ মুহূর্তে থাকবে, কোনটা আমার কাজে লাগবে, সেই যে ইটস এ কোয়েশ্চন অফ প্রিসিশন, রাইট, মেকিং ফিল্মস, সেই সেন্স অফ প্রিসিশনটা তৈরি করতে খুব সাহায্য করে। যাকে আড্ডা দিয়ে তোদের সাথে খুব ভালো লাগলো, এবং তোদের ভালো লাগাবারও একটা ব্যবস্থা আমি করেছি, তার জন্য আজকে একটা ভীষণ ভালো সারপ্রাইজ আছে। আচ্ছা, সেই সারপ্রাইজটার জন্য একটু ওয়েট করি, আমরা একজনকে ডেকে নিই আমাদের সঙ্গে, একজন ফটোগ্রাফির রীতিমতো পারদর্শী বলতে যা বোঝায়, এখন একজন অত্যন্ত দিকপাল মানুষ, তিনি আজকে আমাদের এই আড্ডায় আছেন। প্লিজ ওয়েলকাম অতনু দা, অতনু পাল। আচ্ছা অতনুদা, তোমার নিজের লাইফের কথা একটু বলো না, কিরকম ভাবে তোমার জীবন? আমার লাইফ খুব ভয়াবহ। মানে প্রথম হচ্ছে আমার ক্যামেরা কেনা হচ্ছে মায়ের সোনা বিক্রি করে আর কি, তখন অবস্থাটা বুঝতে পারছো, মানে প্যাশনের কোন জায়গাটা ছিল, সেটা বোঝাই যায়। ওই জায়গা। তোমাদের ভালোবাসা, কি বলবো, মানুষজনের ভালোবাসা, এখন আমি নিজে বলি, মজা করে বলি, এবং জুনিয়রদের উৎসাহ দেওয়ার জন্য বলি যে আমি আমার ক্যামেরা সংখ্যা এখন জানি না আর কি। চলচ্চিত্র জগতে বহু সময় হিরোদের দেখানো হয় যে তারা হচ্ছে গিয়ে একদম ফটোগ্রাফি শিখছে, কি ফ্যাশন ফটোগ্রাফার, কি অ্যামেচার ফটোগ্রাফার। জীবন তো জীবনেরই তো সব অঙ্গ, দেখবে না কত কত ছবি এসছে, পরে মাঠে দেখবে ফটোগ্রাফারদের আরেক রকম চাওয়া পাওয়া। সেটাও তো দাদা আপনি? হ্যাঁ, বাজার কেমন? এখন আর বাজার না, হয়ে ওঠে না, সংসারী কাজকর্ম। ইচ্ছে করে না বাজাতে? মাঝে মাঝে, সেদিন রাত্রে খুব ইচ্ছে করছিল,
ফটোগ্রাফটা খুঁজে পেলাম তো হঠাৎ, সেটার ব্যাধিতে লাগে। কিনো বাপ বলে একটা বিখ্যাত ছবি আছে, যে এক ফটোগ্রাফার, তিনি সবসময় জীবনে সবকিছু দেখেন ফ্রেমে। আচ্ছা এই বউ যাচ্ছে এদিক দিয়ে ফ্রেমে, ছেলে স্কুল যাচ্ছে এরকম ভাবে ফ্রেমে। তা ফ্রেম দেখতে দেখতে একটা সময় হয় কি তার সংসারে সব কাজকর্ম ভুলে যায়, ওকে মানে এরকম একটা গন্ডগোল তৈরি হয় আর কি। যে সবেতে তখন ওই গিন্নি বলে যে চল আমরা ডিভোর্স করে নিই, এরকম ভাবে নাহলে ছেলে ফেলে মানুষ করতে পারবো না। তা যাই হোক, এরকম ভাবে যখন ওরা সেই কনক্লুশনে আসে যে এবার আমরা বিদায় নেবো, সব ছাড়াছাড়ি হয়েছে, মিউচুয়াল সেপারেশন যেটাকে বলে। লাস্ট শটটা আছে যে ও ছেলেকে নিয়ে তার গিন্নি বেরিয়ে যাচ্ছে, বলছে দেখো আমরা তো খুব ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু একসঙ্গে থাকতে পারলাম না। তা গিন্নি যখন তার ছেলেটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, বড় একটা করিডোর, তা সে ভাবছে যখন করিডোরটা দিয়ে একটা গিয়ে বাঁকে বেরিয়ে যাবে, আর ভদ্রলোককে দেখতে পাবে না। তা ভাবলো ঠিক আছে শেষ যাবার আগে একবার মুখটা ঘুরিয়ে দেখি ভদ্রলোক কি করছে আর কি, মানে শেষ অভিব্যক্তি। যখন সে মুখ ঘুরিয়েছে দেখছে ফটোগ্রাফার এইরকম ভাবে দেখছে, মানে এই হচ্ছে ফটোগ্রাফারের জীবন আর কি। না সত্যি, মানে আমি বাস্তব জীবনে আমি নিজে পার্সোনালি একটি ছেলেকে চিনি, তার ছবি অ্যাওয়ার্ড পায় অথচ সে ক্যামেরাটাকে জুতোর বাক্সে করে খাটের তলায় লুকিয়ে রাখে, কারণ বাবা মা ফটোগ্রাফি করবে, ছেলে প্রফেশন হিসেবে নেমে, এটা ভাবতেই পারে না। এদের মধ্যে অনেকের কাছে শুনছিলাম বাবা মা প্রথম খুব আপত্তি করেছিলেন, তো এরকম নিশ্চয়ই অনেক স্টুডেন্টস তুমি হ্যান্ডেল করো। প্রচুর প্রচুর। আমাদের যেটা হয় কি, এটা তোমাদের এরকম বিভিন্ন ধরনের সব আড্ডা ফাড্ডার মাধ্যমে যদি চারদিকে ছড়িয়ে পড়ে তো খুব ভালো হয়, যে ফটোগ্রাফি করে কি রোজগার করা যায়, কতটা ভালোভাবে থাকা যায়, কত স্বাধীনভাবে থাকা যায়, এটা অনেকের কাছে যায়নি, খবরটা যায় না। বেসিক নিড যেটাকে বলা হয়, অন্ন বস্ত্র বাসস্থান, রুটি কাপড় মাকান, এর বাইরে এখন ফটোগ্রাফিটা এমন একটা জায়গায় গেছে, তুমি ধরো কি বলবো, কোন জায়গায় ভর্তি হতে গেলে ছবি, তোমার বাড়িতে কেউ কাজের লোক এলে তাতে ছবি, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে ছবি, ক্রেডিট কার্ডে ছবি, বিয়ে করতে গেলে ছবি, সবেতে কেমন। এবার ছবিটা একটা এত প্রয়োজনীয়তা, মানে প্রয়োজনীয়তা আছে এরকম একটা জায়গায়, তার ফলে মার্কেটটাও খুব বেড়ে গেছে। তার সঙ্গে এত এত ম্যাগাজিন, এত টিভি চ্যানেলস, পোর্টফোলিও, তুমি ফ্যাশন ফটোগ্রাফি, মডেল ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ক্রিয়েটিভ ফটোগ্রাফি, এখন ক্রিয়েটিভ ফটোগ্রাফি মার্কেট খুব বড় হয়ে যাচ্ছে ক্রমশ। আগে যেমন দেখো ফটোগ্রাফি মূলত যেটা বলা হয় যে স্কাল্পচার, পেন্টিং আর ফটোগ্রাফটা হচ্ছে ফাইন আর্টের একটা অঙ্গ। অনেক মানুষ কিন্তু জানে না, এরকম আমি জানি না ঠিক কি রকম ভাবে এই খবরটা ওদের কাছে পৌঁছায় আর কি, যে ওরা কিন্তু ডিল করছে ফাইন আর্টের একটা অংশ নিয়ে, এটা জানে না। এইবার আগে যেমন একজন স্কাল্পচারিস্ট বা পেন্টারকে যখন দেখবে, তারা এইটা বিক্রি করে দিব্যি মানে বহাল তবিয়াতে, এবং বিভিন্ন কাগজে তো দেখছো বড় বড় ব্যবসা থেকে আরম্ভ করে শিল্পপতিরা ছবি কিনছে আগামীর জন্য। আগে যেমন শুধু এই বন্ড কিনতো, এখন কিন্তু পেন্টিং কিনছে বা স্কাল্পচার কিনছে, যে এর যে মূল্য বাড়ছে এরাও সেই ভ্যালু দিতে পারবে না, জমি বা সোনার থেকেও তার মূল্য বেশি। যে কেউ ফটোগ্রাফি শিখতে পারে, ধরো আমি কোনোদিন শখে ছবি তোলা ছাড়া, তাও শখ মানে আমি অত বুঝি না, এই মাঝখানে দাঁড়ালো পেছনে ফোকাস না, অত কিছু বুঝি না, আমার মতো একটা এরকম এখন কিছু না যেন মানুষ ফটোগ্রাফি শিখতে পারে। কেমন দেখো, একদম খুব মানে ইম্পার্সিয়াল ভাবে বা খুব মানে কি বলবো উদার ভাবে যদি বলা যায়, মানে প্রচন্ড উদার ভাবে বলা যায়, নাহলে তো এক অর্থে হ্যাঁ পারো, সবাইকে সমান উৎসাহ দেওয়ার জন্য, যে কেন পারবে না। একটা বলা হয় যদি ছোট্ট ছবি তোলার স্বপ্নটা থাকে, ছোট্ট করে যে ছবি তুলতে চাই। আমাদের ধরো আমার নিজের কেরিয়ার 33 বছর, আমাদের গ্রুপের বয়স হয়ে গেল 24 বছর, আমাদের এখনো কোনো ভর্তি হওয়ার সময় কোনো টেস্ট নেওয়া হয় না, শুধু তাকে পরীক্ষা করা হয় যে কেউ জোর করে ভর্তি করে দিচ্ছে কিনা। ফটোগ্রাফি শিখিয়েছো তুমি, তোমার যদি ইচ্ছে থাকে তুমি নিজেকে শেখাতে পারো। ধরো আমি কথার কথা বললাম, মাইকেল জ্যাকসনের বাবা এসে আমাকে কোটি টাকা দিয়ে বললো যে এই ছেলেটিকে তৈরি করে দিন, একা পড়াবেন, আপনাকে 10-11 জনকে নিয়ে পড়াতে হবে না। আমি যখন ক্লাস করি তবে সে তো তখন গান ভাবছে, সে তার ডান্সের বিভিন্ন স্টেপস ভাবছে। আমার কোনো ক্ষমতাই নেই মাইকেল জ্যাকসনকে এই মুহূর্তে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ফটোগ্রাফার করার। তার মানে মাইকেল জ্যাকসনের যদি ইচ্ছে হয় আমি ফটোগ্রাফার হব, সে হয়ে উঠতে পারবে, আর তার যদি মাইকেল জ্যাকসন হতে ইচ্ছে হয় সে ওটা হতে পারবে। আমরা কি বলতো পেছন থেকে যেন একটা কি বলবো মানে উদ্দীপ্ত করি আর কি। আমার মনে হয় তুমি বাবা মাদেরও একটা মেসেজ দিতে পারো, যে বাবা মাদের অ্যাওয়্যার হওয়া দরকার এই বিষয়টাতে, না যে প্রফেশন মানে যে শুধু ডাক্তারি আর ব্যাংকে চাকরি করবে, একবারে না। তোমায় আমি এখন, এটা তো একটা একদম খোলামেলা তো আড্ডা হচ্ছে, একটু সাধারণ মানের একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার যে টাকা রোজগার করে, কোনো প্রফেশনকে না ছোট করে বলছি, বেশ হিংসার কারণ হয়ে যায়। আর সেলিব্রিটিদের কথা আমি বলি, মানে তারাও প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে যে আজকে আমি একটা কোথাও একটা আমি আমার পোর্টফোলিও জমা দেবো, সো হি অর শি উইল এনশিওর যে আমি একদম বেস্ট ফটোগ্রাফারের কাছ থেকে বেস্ট পোজে, বেস্ট অ্যাঙ্গেলে একদম বেস্ট ছবিটা তুলে নিয়ে আসবো, নিশ্চয়ই তাই না? নিশ্চয়ই।
আমি ওদের সাথে কথা বলছিলাম যে কত ধরনের ফটোগ্রাফি হয়, সেটা তুমিও কথার ফাঁকে একবার বললে, একটু যদি ডিটেলসে বলো কি প্রচুর দেখো ধরনের। ফটোগ্রাফি আমি খুব সাধারণ ভাবে যারা আমাদের এখানে শিখতে আসে একটা দল চলে যায় প্রেস ফটোগ্রাফিতে চলে যায়, আচ্ছা। সেটা পেপার মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া। আচ্ছা। আরেকটা দল চলে যায় কনভেনশনাল স্টুডিও, যেটা তুমি আমি কোনো জায়গায় পাসপোর্ট বা ছবি দিতে গেলে যে স্টুডিও গুলো দরকার লাগে বা যেখানে আমরা প্রিন্ট করাই এরকম ধরনের। আরেকটা হচ্ছে একদম স্পেসিফিক, একদম ধরনের ফ্যাশন ফটোগ্রাফি, গ্ল্যামার ফটোগ্রাফি করছে এরকম কোন স্টুডিও। এর পাশাপাশি হচ্ছে এবার ক্রিয়েটিভ সাইড নিয়ে যারা ডিল করছে তাদের একটা, আর এর পাশাপাশি অনেক আছে, মানে ধরো কেউ প্রোডাক্ট ফটোগ্রাফি, এটাও একটা ইনডোর ফটোগ্রাফির মধ্যে পড়ছে, এরকম ভাবে ভাগ হতে থাকে। ধরো এটা মেয়েরা আছে, ও ধর একটা ছেলে, ও একটা বিয়ে বাড়ির ফটোগ্রাফি করতে গেলে যতটা সুবিধা হয় মেয়েদের পক্ষে এটা অসুবিধে, সে কিন্তু একটা খুব হাইফাই স্টুডিও করতে পারে। ইট ইজ এ ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, এই যে সব সময় বাবা মারা তুমি দেখবে এটা খুব বলেন যে তুমি তো মেয়ে, তুমি করে কি করবে, এই ধরনের প্রফেশনে তোমার গিয়ে কি হবে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে ওইটা আবার থাকে না। তো মেয়েদের স্কোপ কিরকম ফটোগ্রাফি? সাংঘাতিক ভাবে তুমি দেখবে। প্রথম কথা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে এরা তো অলরেডি আমি বলি যে মানে ছেলেদের হাঁটাবার জায়গায় পৌঁছে গেছে। নানান ধরনের আউটডোর অ্যাক্টিভিটিজ এর মধ্যে চলতে হয়, নানান ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই কাজকর্ম করতে হয়, কিন্তু স্টিল এই যে ফটোগ্রাফি এর মধ্যে যে একটা কাজ করে যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে যে একটা ক্রিয়েটিভ আনন্দ রয়েছে, এর কোনো বোধহয় তুলনা নেই। I come from Italy. I'm studying philosophy, not photography, but I'm discovered that my passion for the photography, and then the photography is my job. I am photographer. I love photography. এত শাখা আছে, আমরা যদি মানে জেনারেলাইজ না করে বলি, যদি একটু অন্যরকম ভাবে বলি, কি ভালো রোজগার করা যায় পূর্ণ স্বাধীনতা নিয়ে, যে স্বাধীনতার কথাটা বলছিলাম, ধরো ও ওখানে আছে, ও বললো যে আমি একটা ফ্যাশন ফটোগ্রাফি করব। আমাদের এখানে এমন কিছু পোর্টফোলিও তোলার জন্য আসে প্রচুর রক্ষণশীল পরিবারের। আমাদের এখানে তোমরা জানি না কতটুকু খবর পাও, কিছু প্রাইভেট অ্যালবাম হয় বিদেশে, বা পার্সোনাল অ্যালবাম। প্রাইভেট অ্যালবামটা এখানে একটু হলে আরো বেশি অনেক চড়া দিকে চলে যাবে। পার্সোনাল অ্যালবাম হয়তো কেউ আছে তার গিন্নির ছবি তুলে রাখতে চায়, এইবার তারা করে কি, যেই মুহূর্তে মনে করে যে ছেলে ফটোগ্রাফার এসে যাবে, এবার কলকাতার আমি নাম বলতে পারছি না, একটি পত্রিকা, এটি মহিলাদের পত্রিকা করতে চলেছে, তারা বারবার বলছে আমার 3 জন মহিলা ফটোগ্রাফার, তারা এমন ভাবে সেটা তৈরি করছে, তাহলে কি বলবো, স্পেস নেই। থ্যাংক ইউ অতনুদা, থ্যাংকস আ লট। তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড ভালো লাগলো আড্ডা মেরে, প্রচন্ড এনজয় করেছি। তুমি যারা একটা নাম তোমাকে অনেক ধন্যবাদ। যারা নতুন নতুন স্বপ্ন দেখছে তাদের নিয়ে একসঙ্গে গল্প করা, পরে যদি আরো কখনো সুযোগ পাই, তারা বলার সুযোগ খুব কম পেয়েছে আজকে। তোমার আমার অনেক গল্প হয়ে গেছে। মেয়েদের যে একটা সুযোগ আছে এটা জানতে পেরে আরো বেশি ভালো লাগে। Watch out, Notata. ইউথ আড্ডায়